মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী। দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা রক্ষা অগ্রাধিকার। একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। নির্বিঘ্নে এইচএসসি পরীক্ষার পর কয়েক জায়গায় আন্দোলনকারীদের অবরোধ, বিক্ষোভ। বৈরী আবহাওয়ায় অনুপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, আবারও জানালেন মন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শেখ হাসিনা সহ 10 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বিএফআইইউ। পাচার করা সম্পদ ফেরানোর ব্যাপারে সুখবর মিলবে বছর শেষে। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ম্যাচটি কাভার করতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আছেন সহকর্মী মুজনেবিন তারেক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তারেক, এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? এরই মধ্যে তো খেলা শুরু হয়ে গেছে, আর একাদশ কেমন হলো আর্জেন্টিনার, সব মিলিয়ে জানাবেন আমাদের। আওয়াজটা কিন্তু আসছে যে শুরু হয়ে গেছে থ্রি লায়ন্স বনাম আলবিসেলেস তাদের মহারণ, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর সমর্থক। তারা কিন্তু যারা ম্যাচ টিকিট পাননি, তারা এখন এখানে বসে বড় স্ক্রিনে খেলা দেখছে। এবং এই ম্যাচে যে দর্শকের যে আবেদন, বিশেষ করে ম্যাচ টিকিটের জন্য, এটা কিন্তু আনবিলিভেবল। এই বিশ্বকাপে আমরা বাকি কোনো ম্যাচে এরকম চাহিদা দেখিনি, যেটি হচ্ছে যে এই আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে। আমার মনে হয় যে এই স্টেডিয়ামের বাইরে এখন প্রচুর সমর্থক, এবং ম্যাক্সিমাম হচ্ছে আর্জেন্টিনা সমর্থক। তারা কিন্তু ম্যাচ টিকিট না পেয়ে বিশ্বকাপের এই ম্যাচটা উপভোগ করার জন্য স্টেডিয়ামের পাশে বসে জায়ান্ট স্ক্রিনে সেই আবহাওয়াটার মধ্যে তারা উপভোগ করবেন, সেই জন্য কিন্তু এখানে এসেছেন। এই কড়া তীব্র রোদের মধ্যে বসে তারা সেই ম্যাচটা উপভোগ করছেন। এবং আমি অনেক সমর্থকের সঙ্গে কথা বলেছিলাম, যারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, ফ্লোরিডা থেকে এসছেন, কেউ হিউস্টন থেকে এসছেন, শুধুমাত্র এই স্টেডিয়ামের ভাইব নেওয়ার জন্য। ম্যাচের টিকিট নেই, স্টেডিয়ামের ভেতরে বসে খেলা দেখতে পারবেন না, কিন্তু এই বাইরে বসে সব সমর্থক একসাথে বসে খেলা দেখবেন জায়ান্ট স্ক্রিনে। সেই আবহাওয়া উপভোগ করার জন্য কিন্তু তারা এসছেন। এবং দিন শেষে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, তারা আর্জেন্টিনা একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ডি পল তিনি এই ম্যাচে শুরুর একাদশে নেই, যেটা অনুমিতই ছিল। তার পরিবর্তে হুলিয়ান সিমিওনে তিনি খেলছেন, এবং স্কালোনি তাকে নিয়ে একটা বাজি ধরেছেন। বলা যায় যে ইংল্যান্ডের রাশফোর্ড বা গর্ডনদের যে একটা দুর্বলতা ছিল রাইট উইংয়ে, সেই জায়গাটাই স্কালোনি হয়তো সিমিওনেকে নিয়ে একটা বাজি ধরেছেন। এবং দিন শেষে আর্জেন্টিনা তারা এই পর্যন্ত এই বিশ্বকাপটা যেভাবে খেলে এসেছে, তারা কিন্তু খুব ধীরে স্থির পদ্ধতিতেই খেলে এসছে। এবং যেহেতু আর্জেন্টিনা বা স্কালোনির হাতে তার রিজার্ভ দুর্বল বলা যায় অনেকটা, সেই জায়গায় যারা আছেন তাদেরকে তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচ নতুন করে প্ল্যান করছেন, এবং সেই অনুযায়ী তিনি খেলার চেষ্টা করছেন। এরপরে টমাস টুখেল তিনি 3টা পরিবর্তন এনেছেন ইংল্যান্ডকে আর্জেন্টিনার বিপক্ষে, এই মহারণের বিপক্ষে, এই মহারণের জন্য। এবং আর্জেন্টিনা টমাস টুখেল তিনি বুকাইও সাকাকে দলে রাখেন না, এটা একটা চমক নিঃসন্দেহে। তবে দিন শেষে জমার একটা লড়াইয়ের অপেক্ষায় কিন্তু এই স্টেডিয়ামের ভেতরে যারা আছেন তারা তো দেখছেন এই ম্যাচটা, এবং এই স্টেডিয়ামের বাইরে যারা অবস্থান করছেন তারাও কিন্তু একটা জমাট লড়াইয়ের অপেক্ষায় আছেন। এবং নিঃসন্দেহে এই বিশ্বকাপের সব দিক মিলে, আমি বলবো শুধু দর্শক উন্মাদনা নয়, মাঠের লড়াই নয়, রাজনৈতিক কূটনৈতিক সবকিছু মিলে এই ম্যাচটা এবারে বিশ্বকাপের অন্যতম একটা আবেদনময়ী ম্যাচ বলা যায়। এবং দিন শেষে কে শেষ হাসি আসবে সেটা দেখার অপেক্ষায় আমরা এই মুহূর্তে আটলান্টায় আছি। এবং নিঃসন্দেহে ম্যাচ শেষে দর্শকদের সেই আপডেট জানাবো, এবং ম্যাচ শেষে সমর্থকদের যে উন্মাদনা সেটি জানাবো। রাব্বি।
তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। সেই আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। আপনি জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামের সামনে থেকে সবশেষ তথ্য। মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরি করা হবে। সংসদে কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রতি যথাযোগ্য সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছে সরকার। বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্য সরকার প্রধান বলেন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকার। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তোলা হবে। অধিবেশনের শেষ দিনে বিরোধীদের আপত্তিকর মধ্যেই ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হয়েছে। সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা। বাজেট অধিবেশনের সমাপনী পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকার। দুর্নীতি রুখতে পারলে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যে কোনো ভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসাবে গড়ে তুলতে চাই। বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। ফ্যাসিবাদের শাসনকালে বিদ্যুৎ খাতে 3 লাখ কোটি টাকা হরিলুট করা হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জন করা হয়েছে। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বাস্থ্য খাত ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমরা এই 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করার কাজ শুরু করেছি। মাননীয় স্পিকার, এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। আগামীতে সরকারের সকল সেবা একটি কার্ডের আওতায় নিয়ে আসার কথাও জানান প্রধানমন্ত্রী। ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ঐতিহাসিক 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও চট্টগ্রামের কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান 16 জুলাইকে জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ ও ভয় জয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, 2 বছর আগের এই দিনে বীর ছাত্র জনতার অদম্য প্রতিরোধ দেশের বিবেককে জাগ্রত করেছিল। জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচার, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ প্রতিরোধ। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী দৃঢ় অঙ্গীকার করেন যে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই এই বীরদের রক্তের ঋণ পরিশোধ করা হবে। দর্শক, আপনারা জানেন দ্বিতীয় সেমিফাইনালের লড়াই চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, সেখান থেকে সবশেষ তথ্য আমরা জানবো। তানভীর, টিএসসিতে আলবি সেলেস্তে ফ্যানদের উন্মাদনা কেমন দেখছেন? বড় পর্দায় তারা খেলা দেখছেন, তাদের প্রত্যাশা কি আজকের ম্যাচ ঘিরে জানাবেন আমাদের। রাব্বি, উন্মাদনা তো দেখার মতোই, আর এখানে যে ফুটবল প্রেমীদের, ফুটবল পিয়াসীদের যে ভিড়, যে উন্মাদনা, সেটি চোখে পড়ার মতো, এবং তাদের যে বাদ ভাঙা উচ্ছ্বাস, আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে কি পরিমাণ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে।
এবং এই যে এখন কিন্তু খেলা চলছে, এই খেলার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফুটবল প্রেমীরা যারা রয়েছেন তাদের মধ্যে যে টানটান উত্তেজনা, সেই টানটান উত্তেজনা বা তাদের ভিতরকার যে উচ্ছ্বাস, যে হর্ষধ্বনি, সেগুলো আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাব্বি। তবে বলা যায় যে এই যে তাদের এই উচ্ছ্বাস, তাদের এই উন্মাদনা, এটা কিন্তু আজকে থাকবেই, যেহেতু আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা, সেহেতু এই উচ্ছ্বাস বা এই উন্মাদনা থাকা খুবই স্বাভাবিক। এর মধ্যে আমরা দেখেছি যে প্রত্যাশার কথা যদি বলি, সবাই কিন্তু এই প্রত্যাশাতেই আছে যে আর্জেন্টিনা ফ্যান যারা রয়েছেন তারা যেরকম চিন্তা করছেন যে আর্জেন্টিনা আসলে এই ম্যাচেও তারা জয়কে এই ম্যাচেও তারা বিজয়ী হয়ে ফিরবে। আবার ইংল্যান্ড নিয়েও কিন্তু অনেকেরই মাতামাতি রয়েছে, এবং বলা যায় যে এই মাতামাতি সেটি কিন্তু চলবে আরও বেশ কিছুক্ষণ। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এখানে আসলে প্রচুর পরিমাণ উৎসুক জনতা, ফুটবল প্রেমী ছাত্রছাত্রী যারা রয়েছে সবাই কিন্তু আসলে দল বেঁধেছিল, এবং পুরো ঢাকা ভার্সিটিতেই বলতে গেলে তিল ধারণের কোনো ঠাঁই নেই। যদি বলি যে ক্যাম্পাসের ভিতর যে রাস্তাগুলো রয়েছে সেখানে যেরকম উপস্থিত ফুটবল প্রেমীদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, সেরকম কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বড় পর্দায় খেলা দেখানোর যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে আমরা দেখেছি যে ভিসি চত্বরের সামনে, টিএসসির সামনে, এছাড়াও আরও অনেক জায়গাতেও কিন্তু এই ধরনের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি কিন্তু রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই উচ্ছ্বাস উন্মাদনা আসলে পুরোটা সময় থাকবে। আমরা দেখছি যে আসলে যারা এখানে রয়েছে বা তাদের মধ্যে যেরকম উন্মাদনা সেটি যেরকম লক্ষণীয়, ঠিক তেমনি এই যে খেলার মধ্যে যখনই আসলে একটু মোড় ঘুরে যাচ্ছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটিও কিন্তু চোখে পড়ার মতো। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা। বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের পরও তার পদত্যাগের দাবিতে অনড় তারা। পরে লং মার্চ করে বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনেই তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সংসদে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে বিভিন্ন জেলায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল পরীক্ষা। শেষ করেই উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে, হলে গার্ডও বেশ কড়াকড়ি। দাবি, দুর্যোগের মধ্যে এই পরীক্ষায় স্থগিত করা, 13 জুলাইয়ের পরীক্ষা আবার নেয়া আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জানতে চাই আজকের পরীক্ষা কেমন হলো। 4টা সিকিউ ফুল দিতে পারছি, আর গিয়ে একটা মোটামুটি টাচ করে আসছি, কিন্তু এমসিকিউটা আবার হার্ডই ছিল। হল গার্ড তুলনামূলক মিডিয়াম, এত হার্ডও না এত লুজও না, মিডিয়াম ছিল। সবাই আজকে ভালো পরীক্ষা দিতে পারছি যেহেতু কোশ্চেনটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে। সবশেষ এক দাবিতে অনড় অবস্থান আন্দোলনকারীদের। শিক্ষার্থীদেরকে একজন ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। উনি তো এটার জন্য সরি বলেছেন। উনি এটা প্রকাশ্যে এটা করতে হবে, জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। উনি দেখতেছে ওই জেলায় কোন জেলায় বন্যা পানি উঠছে, বাট হচ্ছে অনেকের বাসা পরীক্ষা কিন্তু এখানে সে কিন্তু দেখতেছে পরীক্ষা কিন্তু ঠিক আছে, বাট অনেকের বাসা পানির নিচে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। এদিকে তাদের সড়ক অবরোধে আটকে পড়ে 8 লেনের রাস্তার যান চলাচল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের, বেশিরভাগ গাড়ি ছেড়ে হেঁটে রওনা দেন। আমাদের প্রতিবাদ করতে হবে, ওরা তো ছোট ভাই আমাদের, ওরা আমাদের সাথে থাকবে। একটা সময় আন্দোলনকারীদের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডা। ওদিকে লম্বা ভ্রমণ শেষে প্রবাস থেকে আসা অনেকেই আটকে পড়েন আন্দোলন অবরোধে। 11 রাতে আমরা উঠছি, এই এয়ারপোর্ট বিমান এই পর্যন্ত সাইড গেছে, খাওয়া দাওয়া বন্ধ এখন করতে পারে নাই। গরমে মনে করেন যে কষ্ট, আমার গরম লাগতেছে, বাচ্চাদের লাগছে, যে কিছু মেয়ে মানুষ আছে ওই যে বাচ্চা জামা খুলছে, এটা তো ভোগান্তি না। রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড় প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এখানে পাওয়া যায় আন্দোলনের পক্ষে বিপক্ষে নানান বক্তব্য। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু আসলে প্রশ্নটা পড়া উচিত ছিল। ফার্স্ট পেপারটা অনেক হার্ডার ছিল, কিন্তু সেকেন্ড পেপারটা ইজি করছে। যখন আমরা পরীক্ষা স্থগিতের দাবি করছি তখন তো উনি আমাদের দাবি মানে নাই, তাহলে আমরা কেন এখন মানব? আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। অবরোধ হয় ইসিবি চত্বরেও, সেখানেও বন্ধ হয়ে যায় যান চলাচল।
বিকেল 3:30টার পর বিভিন্ন পয়েন্ট থেকে আন্দোলনরতরা রওনা দেয় সচিবালয়ের দিকে। শিক্ষা ভবনের সামনে যেতেই সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা। আন্দোলন যখন চলছে তখন সংসদে 13 জুলাইয়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবারই বলেন, ওই দুটি ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10 শিল্প গোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। বছর শেষে এ বিষয়ে সুখবর মিলবে। বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 24-25 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন আগের অর্থ বছরের চেয়ে 74% বেড়েছে। অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি, যে কারণে প্রতিরোধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারপরও ঠেকানো যাচ্ছে না পাচারকারীদের। প্রতি বছরই বাড়ছে পাচারের পরিমাণ। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। 2024-25 অর্থ বছরে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন হয়েছে 30,199টি, যা আগের বছরের চেয়ে 74% বেশি। সন্দেহজনক লেনদেনের প্রায় 95% হয়েছে ব্যাংকিং খাতের মাধ্যমে। যদিও বিএফআইইউ বলছে, সন্দেহজনক লেনদেন মানেই অর্থ পাচার নয়। বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই, সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা 24-25 বছরে আমরা 199টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। তার পরবর্তী স্টেজ হল ইনভেস্টিগেশন, সেটা তদন্ত করে তার ফলাফল অনুযায়ী যদি মেরিট থাকে তাহলে তারা মামলাতে যাবে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও 10টি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, অর্থ পাচার এবং কর ফাঁকির তদন্ত শুরু হয়। দেশ বিদেশে এসব শিল্প গোষ্ঠীর 76,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলা আছে, ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তাদের 76,000 কোটি টাকার সম্পদ আমরা আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ করেছি। তার ভিতরে 57,000 কোটি টাকার সম্পদ হলো দেশে অবস্থিত, আর 19,000 কোটি টাকার সম্পদ বিদেশে অবস্থিত। চুরি হওয়া সম্পদ উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে বিএফআইইউ। দায়ের করা হয়েছে 98টি মামলা। অভিযোগপত্র দাখিল হয়েছে 9টির, আর রায় হয়েছে 4টির। চলতি বছর শেষেই পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও জানান বিএফআইইউ প্রধান। আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং ইতিমধ্যে তাদের সাথে যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ব্যাংকগুলোর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। এখন কারোর সাথে এনগেজমেন্ট লেটার বা কমার্শিয়াল কন্ট্যাক্ট হওয়ার পথে, প্রক্রিয়া চলমান আছে। আমরা শীঘ্রই আশা করছি যে আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো, আশা করি। সন্দেহজনক লেনদেন হলেই হিসাব জব্দ করা হয়। এক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয় না বলেও জানিয়েছেন বিএফআইইউ প্রধান। যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন, সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে বিএনপির 2 নেতাকে মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় 106 জনের নাম উল্লেখ সহ 406 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় এরই মধ্যে 18 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এদিকে গ্রেফতারকৃতদের ছবি তুলতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন স্থানীয় এক সাংবাদিক। পুলিশ জানায়, বুধবার কাশিয়ানী উপজেলার রাতিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এর আগে মঙ্গলবার কাশিয়ানী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিএনপির 2 নেতাকে মারধর ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তুরাগে ভূমিদস্যুদের বিরুদ্ধে বিশাল মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। তুরাগ থানা মেট্রো সেন্ট্রাল স্টেশন সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও একাধিক মামলার আসামি 53 নম্বর ওয়ার্ডের সভাপতি সুরুজ মিয়া ও তরিকুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি ও ভিটে মাটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে এই চক্রটি।
অবিলম্বে এই ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা দাবি জানান তারা। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।